তো উদ্ভিদ যখন মাটি থেকে জল শোষণ করছে, কি শোষণ করছে? জল শোষণ করছে। সেই জলটা জাইলেম দিয়ে পাতায়, প্রত্যেকটা পাতা যত উদ্ভিদের সমস্ত দেহে কিন্তু পৌঁছে যায়। কি বলা হচ্ছে? এই কোষগুলোকে জাইলেম বলা হচ্ছে। তাহলে পাতা কি করছে? আবার মূলেও খাবার পৌঁছে দিচ্ছে আরো একটা পাইপলাইনের মাধ্যমে। জাইলেমের পাশ দিয়ে এই আর এক ধরনের পাইপলাইন কিন্তু প্রেজেন্ট রয়েছে, যেটা মূল পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই পাইপলাইন দিয়ে কি আসছে? এই পাইপলাইন দিয়ে এই পাতায় তৈরি খাবারগুলো এই পাইপ দিয়ে আসছে। তাহলে যে পাইপলাইন দিয়ে খাবার আসছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো ফ্লোয়েম। তাহলে এই গাছটা দেখো, কিউট গাছ, সে দুদিক থেকে বাড়ে। এক, মূল নিচের দিকে বৃদ্ধি লাভ করছে, আবার কাণ্ড উপরের দিকে বৃদ্ধি পায়, তাই না? পাতাটা বৃদ্ধি পায়, মুকুল বৃদ্ধি পায়। তাহলে যে সমস্ত জায়গা থেকে উদ্ভিদের গ্রোথ হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে, সেই সমস্ত জায়গাতেই অক্সিন হরমোন পাওয়া যায়, তাই না? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম। আজকে চলে এসেছি তোমাদের আরো একটা চ্যাপ্টার নিয়ে। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের যে প্রথম পার্টটা উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, সেটা তো ইতিমধ্যেই তোমাদের হয়ে গেছে। আশা করি তোমরা প্রত্যেকেই ক্লাসটা দেখেছো এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে কিন্তু তার নেক্সট পার্ট নিয়ে আজকে আমরা চলে এসেছি। আজকে আমরা পড়তে চলেছি কি? উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন, অর্থাৎ উদ্ভিদ হরমোন সম্পর্কে আজকে আমরা ডিটেল আলোচনা করব। উদ্ভিদের মধ্যে এই হরমোন জিনিসটা কি, হরমোন কি কি কাজ করে, হরমোনের কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং কি কি ধরনের হরমোন উদ্ভিদ দেহে পাওয়া যায়, এই সমস্তটা কিন্তু আজকে ডিটেলে আলোচনা করব। আর এই ক্লাসটা দেখলে তোমাদের এই হরমোন রিলেটেড সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং চ্যাপ্টারটাও কিন্তু খুব ভালো কম্প্যাক্ট ওয়েতে তোমাদের তৈরি হয়ে যাবে। তো প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, কারণ খাতা পেন নিয়ে এই ছোট ছোট জিনিসগুলো যদি নোট করো, তোমরা বোর্ডে যে বোর্ড ওয়ার্ক হচ্ছে সেগুলো নোট করলে কিন্তু সেই পড়াটা তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে এবং পড়াটা তৈরিও হয় কিন্তু খুব ভালো। তো প্রত্যেককে বলবো ঝটপট খাতা পেন নিয়ে বসো আর এই টপিকগুলো নোট করতে থাকো। তো এর মধ্যে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পর্কেও আলোচনা করব, সেই কোশ্চেনগুলোকেও ভালো করে মার্ক করবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক আজকে উদ্ভিদের হরমোন এই চ্যাপ্টারটা। ফার্স্টে আমি একটু হরমোন সম্পর্কে ধারণা দিই যে হরমোন জিনিসটা কি। হরমোন এমন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। এবার বলবে ম্যাম, জৈব রাসায়নিক পদার্থ বলতে কি বোঝায়? দেখো, জৈব অজৈব পদার্থ এগুলো কি? আমাদের আশেপাশে যে সমস্ত মৌল রয়েছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো হচ্ছে কি? অজৈব মৌল। এই মৌলগুলো পরপর যুক্ত হয়ে, রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে কি তৈরি করে? এক একটা জৈব যৌগ তৈরি করে। তাহলে জৈব যৌগ কি? যেগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই মৌলগুলো দিয়ে তৈরি হয়। আচ্ছা, এই জৈব যৌগগুলো অ্যাসিডিকও হতে পারে, মানে অ্যাসিড নেচারেরও হতে পারে, আবার ক্ষারীয় প্রকৃতিরও হতে পারে। তো যে মাধ্যমেরই হোক না কেন, সেটা ডিপেন্ড করছে কোন মৌল কতটা অ্যাড হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো এইভাবে তারা রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করছে, সেটা কিন্তু একটা হরমোন হিসেবে কাজ করছে। তো উদ্ভিদ দেহে বা প্রাণী দেহে, যে কোনো দেহেই বা যে কোনো জীবদেহেই কিন্তু এই হরমোন জিনিসটা পাওয়া যায়। কি কাজ করে অ্যাকচুয়ালি এই হরমোন? হরমোন হয় উদ্ভিদের দেহে যদি তৈরি হয় তাহলে সেটা কোনো কোষপুঞ্জ থেকে তৈরি হয়, লাইক বেশ কিছু কোষগুচ্ছ রয়েছে, সেখান থেকে উৎপত্তি লাভ করবে বেশ কিছু এরকম জৈব যৌগ বা রাসায়নিক পদার্থ। আর প্রাণী দেহের কথা যদি আমরা বলি, প্রাণী দেহে বেশ কিছু অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, সেইখান থেকে এই ধরনের জৈব রাসায়নিক পদার্থ খরিত হয়। তো এরা খরিত হয়ে কি করে? এই ধরনের জৈব অ্যাসিড বা জৈব ক্ষার এরা খরিত হয়ে কি কাজটা করে? এরা সেই জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজকে মেনটেন করতে সাহায্য করে। এই যে গতদিন আমরা পড়লাম উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। উদ্ভিদ যে সংবেদনশীল, উদ্ভিদ যে উত্তেজনায় সাড়া দেয়, এই যে সাড়া দেওয়ার প্রক্রিয়াটা সেটা মেনটেন করতেও কিন্তু কোনো না কোনো হরমোন তাকে হেল্প করছে। এই যে তুমি আশেপাশে দেখছো, তুমি কোনো ভেজা মাটিতে বীজ পুঁতলে, রোজ সেখানে জল দিচ্ছ, কিছুদিন পরে দেখবে বীজ থেকে চারা গাছ তৈরি হচ্ছে। চারা গাছটা কি একা একা হচ্ছে? ওর যে উদ্ভিদের বীজ থেকে উদ্ভিদের গ্রোথ বা অঙ্কুরোদ্গম ঘটাতেও কোনো না কোনো হরমোন হেল্প করছে। তো এরকম বেশ অনেক টাইপের হরমোন কিন্তু উদ্ভিদ দেহে এবং প্রাণী দেহে তৈরি হয় এবং সেগুলো দেহের বিভিন্ন বিপাক কাজ, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ এগুলো করতে কিন্তু সাহায্য করে। তাহলে আজকে মেইনলি আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কেই পড়ি, নেক্সট ক্লাসে আমরা প্রাণী হরমোন সম্পর্কে কিন্তু ডিটেল পড়বো। তাহলে উদ্ভিদ হরমোনের সংজ্ঞা এখানে কি বলা হয়েছে দেখো, কি বলছে? যে জৈব রাসায়নিক পদার্থ
হরমোনের সংজ্ঞাটা আগে ভালো করে বুঝে নাও। কি বলেছে? জৈব রাসায়নিক পদার্থ। এক্ষুনি বললাম এগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই ধরনের মৌল দিয়ে তৈরি হবে। আচ্ছা, দেহের বিশেষ ধরনের কতগুলি কোষ বা কোষ সমষ্টি থেকে উৎপত্তি লাভ করে। কোথা থেকে উৎপত্তি লাভ করছে? কোষ বা কোষ সমষ্টি থেকে উৎপত্তি লাভ করছে। উৎপত্তি লাভ করে অতি অল্প মাত্রায়, মানে এই হরমোন খুব কম মাত্রাতেও ক্রিয়াশীল, খুব কম মাত্রাতেও এটা কাজ করতে সক্ষম। আর কোথায় বলছে? লক্ষ্য কোষে, আচ্ছা লক্ষ্য কোষে বাহিত হয়ে, লক্ষ্য কোষে বাহিত হয়ে। লক্ষ্য কোষ মানে কি? মানে যে কোষ থেকে উৎপত্তি লাভ করলো সেখানেই কিন্তু কাজ করছে না, সেখান থেকে অনেকটা দূরে বাহিত হবে, বাহিত হয়ে অন্য কোনো কোষে গিয়ে কাজটা করবে। তো ও যে কোষের কাছে গিয়ে কাজ করছে সেই কোষটাকে বলা হয় টার্গেট কোষ বা লক্ষ্য কোষ। ঠিক আছে, লক্ষ্য কোষে বাহিত হয়ে কতগুলি স্বাভাবিক কাজ নিয়ন্ত্রণ করে এবং কাজ হয়ে গেলে সে ধ্বংসপ্রাপ্ত হয়। একেই আমরা কি বলছি? হরমোন। তাহলে বেসিক্যালি আমরা কি বলতে চাইলাম? আমরা বলতে চাইলাম ধরো এখানে বেশ কিছু কোষগুচ্ছ রয়েছে, উদ্ভিদের বেশ কিছু এটা কোষগুচ্ছ, ঠিক আছে? এই কোষগুচ্ছ থেকে বেশ কিছু রাসায়নিক পদার্থ খরিত হচ্ছে, জৈব রাসায়নিক পদার্থ। এগুলোর নাম কি? এগুলোকেই আমরা বলছি হরমোন। তো এগুলো কি হবে? এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় বাহিত হবে। যেহেতু আমরা এখানে উদ্ভিদ পড়ছি, ধরো এই একটা উদ্ভিদ রয়েছে এখানে, এই ধরো একটা উদ্ভিদ রয়েছে, ঠিক আছে? এই একটা উদ্ভিদ রয়েছে। আচ্ছা, এই উদ্ভিদের মধ্যে কিভাবে হরমোন কাজ করলো দেখো, ভালো করে বুঝবে। এখানে ধরো উদ্ভিদের কি রয়েছে? মূল রয়েছে, তাই না? উদ্ভিদের মূল রয়েছে। তাই মূল দ্বারা কি শোষিত হয়? জল শোষিত হয়, এটা তো আমরা জানি। উদ্ভিদ মূল দ্বারা কি করছে? মাটি থেকে জলের কণা শোষণ করে এবং সেই জলকণা কোথায় পাঠিয়ে দিচ্ছে? পাতার মধ্যে। এই যেখানে ধরো পাতা রয়েছে, আমি এই পাতাটাকে দেখাচ্ছি, পাতার মধ্যে কি জলটাকে পাঠাচ্ছে। কিভাবে পাঠাচ্ছে? দেখো, উদ্ভিদের দেহ বা যে কোনো জীবদেহ এক বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত। তো যদি আমরা এই গাছটাকে মানে ভেতরটা দেখি, গাছের ছালটাকে ধরো সরিয়ে দিলাম, তার ভেতরে বেশ কিছু কোষ দেখতে পারবো, সেই কোষের লেয়ারটাকেও সরিয়ে দিলাম, ভেতরে আরো কিছু কোষগুচ্ছ দেখতে পাবো। তো এই মূলের মধ্যে দিয়ে একটা কোষের লেয়ার রয়েছে। কেমন কোষের লেয়ার রয়েছে? ধরো এই মূলটাকে আমি যদি মোটা করে আঁকি, এটা ধরো উদ্ভিদের মূল, এটা ধরো উদ্ভিদের মূল, ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদের মূল, তারপরে রয়েছে কি? কাণ্ড, উদ্ভিদের কাণ্ড, এটা ধরো কাণ্ড, সহজ ভাষায় বোঝাচ্ছি। আর এখানে ধরো রয়েছে কি? পাতা। তাহলে কিভাবে জল শোষণ করছে? এর মধ্যে দিয়ে এরকম বেশ কিছু কোষের একটা লাইন রয়েছে, একটা কোষের লাইন রয়েছে যেটা একটা ভেতরে পাইপ লাইনের মতন অংশ সৃষ্টি করেছে। আর এই পাইপ লাইন সমস্ত পাতার মধ্যে গেছে, শিরা পর্যন্ত গেছে, বা ওই এপাশে আর একটা কোনো পাতা থাকলে সেই পাতার শিরার মধ্যে গেছে। এই যে পাইপ লাইনটার কথা বলছি না, এই পাইপ লাইনটাকে বলা হয় জাইলেম। কি বলা হচ্ছে? এই কোষগুলোকে জাইলেম বলা হচ্ছে। তো উদ্ভিদ যখন মাটি থেকে জল শোষণ করছে, কি শোষণ করছে? জল শোষণ করছে। সেই জলটা জাইলেম দিয়ে পাতায়, প্রত্যেকটা পাতা, যত উদ্ভিদের সমস্ত দেহে কিন্তু পৌঁছে যায়। আবার পাতায় যখন সূর্যের আলোর প্রভাবে সালোক সংশ্লেষ হচ্ছে, সূর্যের আলো পড়লে কি হচ্ছে? পাতায় খাবার তৈরি হয়। এবার পাতা মূলের থেকে জল নিয়ে খাবার তৈরি করছে, তাহলে মূলটাকেও তো বাঁচিয়ে রাখতে হবে, মূল তো খাবার তৈরি করতে পারে না। তাহলে পাতা কি করছে? আবার মূলেও খাবার পৌঁছে দিচ্ছে আরো একটা পাইপলাইনের মাধ্যমে। সেই পাইপলাইনটাকে আমরা কি বলবো? ফ্লোয়েম। তো এই জাইলেমের পাশ দিয়েই আর এক ধরনের পাইপলাইন কিন্তু প্রেজেন্ট রয়েছে, যেটা মূল পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই পাইপলাইন দিয়ে কি আসছে? এই পাইপলাইন দিয়ে এই পাতায় তৈরি খাবারগুলো এই পাইপ দিয়ে আসছে। তাহলে যে পাইপলাইন দিয়ে খাবার আসছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো ফ্লোয়েম। তাহলে এই ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্যরস পরিবহন হয়, জাইলেমের মধ্যে দিয়ে জল পরিবহন হয়। এবার আমি এইখানে এইগুলো কেন বলছি, জল খাদ্য আমরা এখানে কেন বলছি? কারণ এই যে বলছি হরমোনটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে,
সেই হরমোনও কিন্তু এদের থ্রুতেই যাবে, কারণ উদ্ভিদ দেহে পরিবহনের এই একটাই মাধ্যম, সে হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। এরাই কিন্তু উদ্ভিদ দেহে এক জায়গা থেকে অন্য জায়গায় সমস্ত কিছু পরিবহন করছে। তো হরমোন যখন ধরো এই পাতার বেশ কিছু কোষগুচ্ছ, এই কোষগুচ্ছ থেকে হরমোন খরিত হলো, তাহলে সেও কিন্তু এই জাইলেমের মধ্যে দিয়েই পরিবহন করবে এবং সমস্ত দেহে পৌঁছে যাবে। তো এইভাবে হরমোন কি করলো, হরমোন জাইলেমের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে, টার্গেট কোষে। ধরো এটা একটা উদ্ভিদ কোষ, এটা একটা উদ্ভিদ কোষ, আর এটাকে কি বলছে আমরা, টার্গেট কোষ। এটা ধরো নিউক্লিয়াস কোষের। তো টার্গেট কোষে কি হয়ে চলে গেল, হরমোনটা চলে গেল। বোঝা গেছে? এইবার হরমোনটা কি এক ধরনের জৈব যৌগ, তো বা জৈব অ্যাসিড বা জৈব ক্ষার হতে পারে। তো এই কি করবে, গিয়ে নিজের স্ট্রাকচারটাকে ধ্বংস করে দেবে, কারণ এই অন্য কিছুর সাথে রিয়াক্ট করছে, অন্য কোনো বস্তুর সাথে এখানে রিয়াক্ট করছে, অন্য আদার্স যে মলিকিউলগুলো রয়েছে তাদের সাথে রিয়াক্ট করছে, তাহলে এর নিজের স্ট্রাকচার বজায় থাকছে না। তো এ অন্য কারোর সাথে বিক্রিয়া করে যেটা দরকার বা যেটা প্রয়োজন সেটা তৈরি করে দিল, তার মানে উদ্ভিদের কাজটা হয়ে গেল। কিন্তু হরমোন কি নিজের স্ট্রাকচারটা বজায় রাখতে পারলো না। তো হরমোন কাজের পর বা ক্রিয়ার পর কি হলো, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। তার মানে হরমোন কোনো কোষগুচ্ছ থেকে তৈরি হয়ে দূরবর্তী স্থানে বাহিত হয়ে টার্গেট কোষে নির্দিষ্ট কাজ সম্পন্ন করে এবং তারপরে ক্রিয়ার পর নিজে ধ্বংসপ্রাপ্ত হয়। বোঝা গেল তাহলে হরমোন কিভাবে কাজ করে। এই কারণে কিন্তু একে রাসায়নিক সমন্বয়কও বলা হয়, কারণ বিভিন্ন মানে অর্গানের মধ্যে বা বিভিন্ন অঙ্গের মধ্যে কি করছে, রাসায়নিক সমন্বয় করছে। কারণ এর যে রাসায়নিক স্ট্রাকচারটা রয়েছে সে কিন্তু অন্য কোনো বস্তুর সাথে রিয়াক্ট করে নিজের স্ট্রাকচারটা ধ্বংস করে ফেলছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে হরমোন কি জিনিস আমাদের বেসিক্যালি বোঝা গেল। এবার বলি এই হরমোন শব্দটি কোথা থেকে এসছে। হরমোন শব্দটি হরমাও, একটা গ্রিক শব্দ হরমাও থেকে এই কথাটা এসছে, যার অর্থ কি, আমি জাগ্রত করি বা এটা কাউকে অ্যাক্টিভ করে। হরমোন, এই হরমোন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, বিজ্ঞানী স্টার্লিং আর বেলিস 1905 সালে হরমোন শব্দটি ব্যবহার করে। ক্লিয়ার? তাহলে এবার এখানে আমরা পড়ে নেব হরমোনের বেশ কিছু বৈশিষ্ট্য। অ্যাকচুয়ালি আমরা অনেকটাই জেনে গেলাম। তো উদ্ভিদের বিভিন্ন কাজের নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং হরমোনের ভূমিকা, মানে হরমোন কি কি কাজ করে। দেখো, প্রথমে চলে আসছি সংবেদনশীলতা ও সাড়া প্রদান। এর আগের দিনে আমরা পড়েছি, যারা যারা পড়নি দেখে নেবে ক্লাসটা। তো এর আগের দিনের ক্লাসে আমরা পড়েছি উদ্ভিদের সংবেদনশীলতা আর সাড়া প্রদান সেটা কিভাবে হয়। উদ্ভিদ যে কোনো ধরনের চলন ঘটায়, কিভাবে সাড়া প্রদান করে উদ্ভিদ। ধরো কোনো উত্তেজনা এলো, উত্তেজনা বা উদ্দীপক লাইক কোনো আলো আসলে কি হয়, উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায়, যেটাকে আমরা ফটোট্রপিক চলন বলি। আলোর তীব্রতা বেড়ে গেলে উদ্ভিদ কি করছে, ফুল ফোটাচ্ছে, যেমন পদ্ম ফুল। তো এই ধরনের চলন শো করার মাধ্যমে উদ্ভিদ কি করে, উত্তেজনায় সাড়া দেয় বা সংবেদনশীলতা প্রমাণ করে। তো এই সংবেদনশীলতা ও সাড়া প্রদান করতেও তাকে কে হেল্প করছে, তাকে কোনো না কোনো হরমোন হেল্প করছে। হরমোনের কিন্তু ভূমিকা রয়েছে। সাপোজ যদি আমি বলি ট্রপিক চলনের কথা, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করতে এই ধরো উদ্ভিদ রয়েছে, এখানে ধরো একটা কি রয়েছে, ধরো অগ্রমুকুল, এই একটা উদ্ভিদ এখানে রয়েছে। তো এই উদ্ভিদের মধ্যে যখন আলো পড়বে, উদ্ভিদের মধ্যে যখন আলো পড়ছে, উদ্ভিদের কাণ্ডটা কি হয়, আমরা ফটোট্রপিক চলনে কি দেখেছিলাম, যে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে। উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে গেল, এই দিকে আলো রয়েছে। তা কেন আলোর দিকে বেঁকে গেল, এখানে একটা হরমোনের ভূমিকা রয়েছে, অক্সিন হরমোন, যেটা একটু পরে আমরা আরো ডিটেলে পড়বো, কেন বেঁকে যায়, কিভাবে বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার জন্য হরমোনটার কি কি কাজ রয়েছে সেটা আমরা অক্সিন হরমোনে গিয়ে পড়বো। শুধু মনে রাখো যে এই যে আলোর প্রভাবে যে ফটোট্রপিক চলন, উদ্ভিদের বেঁকে যাওয়া, এটা হরমোনের জন্য হয়ে থাকে। নেক্সট কি কাজ রয়েছে, বীজের অঙ্কুরোদ্গম। মানে অঙ্কুরোদ্গম বলতে কি বলছে, বীজ থেকে যে চারা গাছ তৈরি হয় সেটাকে বলা হয় বীজের অঙ্কুরোদ্গম, তাই না। তাহলে এই ধরো একটা বীজ রয়েছে, এখানে এই একটা বীজ রয়েছে। এবার তুমি যদি কোনো বীজকে ধরো কোনো ফল খেয়েছো, ফল খেয়ে বীজটা ফেলে দিলে, সাথে সাথে কি সেখান থেকে গাছ হয়ে যাবে, তা তো না, সাথে সাথে হবে না, বেশ কিছুদিন টাইম লাগবে। এবার সেটা এক একটা বীজের জন্য এক এক রকম ভ্যারি করছে। তো ধরো তুমি একটা আম খেয়ে আমের বীজটা ফেলে দিলে, তো বেশ কিছুদিন পরে দেখা যাবে ওই আমের আটি থেকে একটা চারা গাছ বেরিয়েছে।
তো ওইটাকে আমরা কি বলছি, বীজের অঙ্কুরোদ্গম। তো ওটা হতেও কিন্তু বেশ কিছু হরমোন লাইক অক্সিন, জিবারেলিন এই ধরনের হরমোনগুলো কিন্তু সাহায্য করেছে, সাইটোকাইনিন আরো অনেক হরমোন রয়েছে, আমরা পড়বো। তো বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে বেশ কিছু হরমোন, ঠিক আছে। বীজের অঙ্কুরোদ্গম ঘটাতেও সাহায্য করছে কে, বেশ কিছু হরমোন। এখানে জাস্ট আমরা কাজগুলো পড়ছি যে হরমোন কি কি কাজ করে, কিভাবে কাজ করে সেগুলো কিন্তু ডিটেলে আমরা এক্ষুনি পড়বো। চলো, উদ্ভিদের অগ্র পার্শ্বীয় বৃদ্ধি। অগ্রবৃদ্ধি বলতে কি বোঝায়, এই ধরো উদ্ভিদটা রয়েছে, তো অগ্রবৃদ্ধি বলতে বোঝায় উদ্ভিদের অগ্রভাগের বৃদ্ধি, উদ্ভিদটা লম্বাই বাড়বে, এটাকে বলা হয় অগ্রভাগের বৃদ্ধি। আর পার্শ্বীয় বৃদ্ধি বলতে কি বোঝায়, এই ধরো উদ্ভিদটা রয়েছে, তো উদ্ভিদটা পার্শ্বীয়ভাবে বৃদ্ধি পাবে, মানে এরকম বৃদ্ধি করবে, এরকম বৃদ্ধি করবে। এই ধরনের বৃদ্ধিকে আমরা কি বলছি, পার্শ্বীয় বৃদ্ধি। যেটা আশেপাশে মোটা হচ্ছে, গাছের কাণ্ডটা যখন চওড়া হয় তখন সেটাকে বলা হয় পার্শ্বীয় বৃদ্ধি বা গৌণ বৃদ্ধি, আর কাণ্ড যখন লম্বাই বাড়ে তখন সেটাকে বলা হয় অগ্রবৃদ্ধি। আর এই পার্শ্বীয় বৃদ্ধি, অগ্রবৃদ্ধি এই দুটোতেই কে হেল্প করছে, হরমোন। হরমোন হেল্প করছে। আর কি কি কাজ করে হরমোন, আচ্ছা, মুকুলোদ্গম, মানে এই ধরো এর কাণ্ডের এখানে মুকুল তৈরি হয়েছে, লাইক ধরো এই একটা গাছ রয়েছে, এখানটা কাক্ষিক মুকুল তৈরি হয়, অগ্রভাগে অগ্রমুকুল তৈরি হয়, তাই না। তাহলে এই মুকুলোদ্গম মানে মুকুল থেকে ফুল প্রস্ফুটিত হওয়া, এটাও কিন্তু হরমোন কাজ করছে। দেখো মুকুল তৈরি, মুকুলোদ্গম, এটাও হরমোন হেল্প করছে। এই মুকুল থেকে পরবর্তীকালে ফুল তৈরি হওয়া, ফুল ফোটা, সেটাও হরমোন হেল্প করছে। আর কি, ট্রপিক চলন, এটা তো বলেই দিলাম, ট্রপিক চলনও কিন্তু এক ধরনের সংবেদনশীলতা, তো ট্রপিক চলনও কিন্তু মেনটেন করছে হরমোন। তো হরমোন ম্যাক্সিমাম উদ্ভিদ দেহে যা যা কাজ হয় সবকিছুই কিন্তু হরমোন করছে। তাহলে কিভাবে করছে চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে এই প্রশ্নটা তোমাদের আসতে পারে, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন। এটাই বলবে যে হরমোন নির্দিষ্ট, আমি এখানে লিখে দিচ্ছি, হরমোন নির্দিষ্ট কোষ বা কোষপুঞ্জ থেকে নির্গত হয়ে নির্দিষ্ট লক্ষ্য কোষে বাহিত হয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট কাজ সম্পন্ন করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক আছে, এই কারণে একে কি বলা হচ্ছে, রাসায়নিক সমন্বয়ক। এ অন্য কোনো কোষে গিয়ে সেই কোষের রাসায়নিক উপাদানের সাথে বিক্রিয়া করে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, নিজের স্ট্রাকচারটাকে নষ্ট করে ফেলছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রাসায়নিক সমন্বয়ক। ঠিক আছে, চলো, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য, এগুলো এক্ষুনি জাস্ট বলে দিলাম, অনেকটাই সেম টাইপের হবে। উৎস, হরমোন কোথা থেকে উৎপত্তি লাভ করে, কিছু কোষ বা কোষপুঞ্জ, সেই কোষ বা কোষপুঞ্জ কোথায় হতে পারে, উদ্ভিদের অগ্রভাগ হতে পারে, মানে উদ্ভিদের অগ্রভাগে কোষ হতে পারে, আচ্ছা, পাতার অগ্রভাগ হতে পারে, পাতার অগ্রভাগ হতে পারে, সেটা বীজ হতে পারে, মানে বীজের মধ্যে হতে পারে হরমোনের উৎপত্তি। আর কোথায় কোথায় হতে পারে, ধরো মুকুলে হতে পারে, মূলের অগ্রভাগে হতে পারে। তো উদ্ভিদের যে কোনো স্থানেই কিন্তু হরমোন উৎপত্তি লাভ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, পরিবহনের ধরন এক্ষুনি জাস্ট বলে দিলাম, পরিবহন কি কি ভাবে হতে পারে, পরিবহন জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে পরিবাহিত হয়
এবার সেই ধরনের পরিবহন সক্রিয় পরিবহন হতে পারে, নিষ্ক্রিয় পরিবহন হতে পারে, ঠিক আছে। সক্রিয় পরিবহন মানে সরাসরি এই ধরো জাইলেমের পাইপলাইনটা রয়েছে, এখানে বেশ কিছু হরমোন, এখানে ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব কম, তাহলে এই হরমোনটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের স্থানের দিকে যাবে, যেটাকে ব্যাপন প্রক্রিয়া বলা হয়। ব্যাপন প্রক্রিয়া বলতে কি বোঝায় বলো তো? ধরো তুমি একটা ঘরে কোনো ধূপকাঠি জ্বালালে, ধূপকাঠির ধোঁয়াটা কি ওই ধূপকাঠির আশেপাশেই থাকবে? তা তো না, ওটা কি করবে, সারা ঘর ছড়িয়ে যায়। কেন ছড়িয়ে যায়? কারণ যে কোনো পদার্থের অণু বা ওই ধোঁয়ার মধ্যে যে অণুপরমাণু রয়েছে, ওগুলো ওই ধূপকাঠি যেখানে জ্বলছে তার আশেপাশে কিন্তু তার ঘনত্ব বেশি, প্রচুর মলিকিউল বা প্রচুর অণুপরমাণু ওখানে রয়েছে। তো প্রত্যেকের মধ্যে একটা ধাক্কাধাক্কি বা ইন্টারাকশন হচ্ছে। তো সবাই কি করবে, একটু ফ্রি থাকার চেষ্টা করে, ওই জন্য আশেপাশে ফাঁকা জায়গায় ছড়িয়ে যায় যেখানে ঘনত্ব কম। ধরো তুমি একটা মেলায় গেছো, প্রচন্ড ভিড়, তুমি এই ভিড়ের মধ্যে থাকতে পছন্দ করছো না, তুমি কি করবে, একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ানোর চেষ্টা করবে। ঠিক তেমন তো যে কোনো পদার্থের অণু কিন্তু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের স্থানের দিকে মুভ করে, এটাকে বলা হয় ব্যাপন। তো এরকম ব্যাপন প্রক্রিয়ায় বা সক্রিয় পরিবহন প্রক্রিয়া বা নিষ্ক্রিয় পরিবহন প্রক্রিয়ায় হরমোন কি করছে, জাইলেমের মধ্যে প্রবেশ করছে এবং তার মাধ্যমে সারা দেহে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, পরিবহনের ধরন তো হলো। কাজ, কাজ কি কি করে, কাজ নিয়ে আলাদা কিছু বলবো না, এক্ষুনি যে সমস্ত কাজগুলো বললাম, সংবেদনশীলতা, বীজের অঙ্কুরোদ্গম, তারপরে অগ্রবৃদ্ধি, পার্শ্বীয় বৃদ্ধি, ফুল ফোটানো, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এই ধরনের সমস্ত কাজই কিন্তু হরমোন করছে। তো কাজ তো আমরা প্রত্যেকটা দেখবই। রাসায়নিক সমন্বয় সাধক কেন বলা হয় সেটাও এক্ষুনি বললাম। দ্বৈত নিয়ন্ত্রক, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হরমোনকে দ্বৈত নিয়ন্ত্রক বা ডুয়েল কন্ট্রোল বলা হয়। কেন দ্বৈত নিয়ন্ত্রক বলতে বোঝায়, ধরো কোনো একটা হরমোন, আমি জাস্ট নাম দিচ্ছি, একটা হরমোন 1 আর একটা হচ্ছে হরমোন 2, দুটো আলাদা হরমোন। তো এই হরমোন যদি কোনো কাজে সাহায্য করে, এই হরমোন সেই কাজে বাধা প্রদান করবে। লাইক ধরে নাও এই হরমোন 1 এ হচ্ছে উদ্ভিদের অগ্রবৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে, গ্রোথ করছে, অগ্রবৃদ্ধি ঘটাচ্ছে, মানে পজিটিভ। আর এই H2 হরমোনটা কি করবে, এর অগ্রভাগের বৃদ্ধি ব্যাহত করবে, মানে নেগেটিভ। তাহলে যখন দুটো ভিন্ন হরমোন একই কাজে বিপরীতধর্মী কাজ করছে, মানে একজন সাহায্য করছে, একজন সেটাকেই বাধা দিচ্ছে, এই ধরনের ঘটনাকে বলা হয় দ্বৈত নিয়ন্ত্রক। যদি আমি এক্সাম্পল দিই, অক্সিন হরমোন আর সাইটোকাইনিন হরমোন বলে দুটো হরমোন আছে। অক্সিন হরমোন কি করে, উদ্ভিদের অগ্রবৃদ্ধিতে সাহায্য করে। সাইটোকাইনিন আবার কি, অগ্রবৃদ্ধি হতে বাধা দেয়, সে পার্শ্বীয় বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তো দুটো বিপরীতধর্মী কাজ হয়ে গেল। তো এটাকেই বলা হচ্ছে দ্বৈত নিয়ন্ত্রক, দুটো আলাদা হরমোন একই কাজে মেনটেন করছে বিপরীতভাবে। আর লাস্ট পরিণতি কি হয়, হরমোনের পরিণতি হচ্ছে ক্রিয়ার পর এর নিজস্ব স্ট্রাকচার লস হয়ে যায়, মানে হারিয়ে যায়, এবং নতুন কিছু কাজ, মানে যে কাজটা হয়েছে সেই কাজে নতুন কিছু তৈরি হয়। তো হরমোন নিজে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, যে কোনো ক্রিয়ার পর হরমোন নিজে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তাহলে কাজ গেলে, এবার চলে আসবো আমরা হরমোনের প্রকারভেদ। হরমোনের প্রকারভেদে আমরা কি দেখবো, উদ্ভিদ হরমোন কয় প্রকার, উদ্ভিদ হরমোন 2 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক হরমোন আর একটা হচ্ছে কৃত্রিম হরমোন। প্রাকৃতিক হরমোন কাকে বলবো, দেখো ন্যাচারাল একেবারে, মানে যেগুলো অটোমেটিক্যালি উদ্ভিদ দেহে তৈরি হয়, আমরা কখনো আবিষ্কার করিনি, ওগুলো একা একাই উদ্ভিদ দেহে ফর্মেশন হতো, সেগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক হরমোন। তাহলে কি বলবো, যে সমস্ত হরমোন উদ্ভিদ দেহে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় বা সংশ্লেষিত হয়, তাদের প্রাকৃতিক হরমোন বলা হয়, তাদের প্রাকৃতিক হরমোন বলা হয়। তাহলে কৃত্রিম হরমোন কাকে বলবো, তো এই ধরনের হরমোনগুলো যখন বিজ্ঞানীরা আবিষ্কার করতে থাকলেন যে উদ্ভিদের মধ্যে এই হরমোনটা, এর গঠনটা কি দেখা যাচ্ছে না, এর মধ্যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এতটা অনুপাতে রয়েছে, তাহলে এই হরমোনটা এই কাজটা করছে। তো দেখা যাক যে কিছু কিছু হরমোন, কিছু কিছু উদ্ভিদ আছে যাদের মধ্যে হরমোন লেভেলটা ঠিকঠাক থাকে, উদ্ভিদ তার সব কাজ ঠিকঠাক ভাবে মেনটেন করতে পারে। কিছু কিছু উদ্ভিদ আছে যারা ঠিকঠাক ভাবে সমস্ত কাজ মেনটেন করতে পারছে না, কারণ তার হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, ঠিকঠাক হরমোন তৈরি হচ্ছে না।
তো আমরা এটা তো করতেই পারি, হরমোনের স্ট্রাকচার জানি। বাইরে যদি আর্টিফিশিয়ালি ল্যাবে বা পরীক্ষাগারে যদি আমরা এই ধরনের হরমোনগুলো তৈরি করে যদি উদ্ভিদে প্রয়োগ করি, তাহলেও কিন্তু উদ্ভিদের নির্দিষ্ট কাজটা ঠিকঠাকভাবে হবে। যেমন চিকিৎসার মতন আর কি, আমাদের প্রাণীদের ক্ষেত্রে অনেক সময় হরমোনাল ডিসব্যালেন্স হয়, তো আমরা বিভিন্ন ধরনের হরমোনাল ওষুধ খেয়ে থাকি। তো এমন এইভাবে কি করা হচ্ছে, পরীক্ষাগারে যে সমস্ত হরমোন কৃত্রিম উপায়ে তৈরি করা হয় তাদেরকে বলা হয় কৃত্রিম হরমোন। তাহলে কি বলবো, যে সমস্ত হরমোন পরীক্ষাগারে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয় তাদের কৃত্রিম হরমোন বলে। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কি হয়ে যাবে, প্রাকৃতিক হরমোনের এক্সাম্পল যদি আমরা বলি, প্রাকৃতিক হরমোনের এক্সাম্পল হয়ে যাবে অক্সিন, জিবরেলিন, আর কি সাইটোকাইনিন, এইগুলো। আর কৃত্রিম হরমোনের এক্সাম্পল কি হয়ে যাবে, আইবিএ, এটা হচ্ছে এক ধরনের আর্টিফিশিয়াল বা কৃত্রিম অক্সিন হরমোন। তারপরে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এনএএ, ঠিক আছে, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এগুলো হয়ে যাচ্ছে তোমার কৃত্রিম অক্সিন হরমোন, যেগুলো ল্যাবে কিন্তু তৈরি করা হয়েছে এবং এগুলো বিভিন্ন উদ্ভিদে প্রয়োগ করে তাদের গ্রোথটাকে মেনটেন করা হয়। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার আমরা এই ভাগগুলো সম্পর্কেই পড়বো, যে কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন আমাদের কি কি পড়তে হবে, তোমাদের সিলেবাসে কি কি আছে, অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, এই 3 প্রকার হরমোন সম্পর্কে এবার কিন্তু আমাদের ডিটেল পড়তে হবে, যে এই হরমোনগুলো কোথায় তৈরি হয়, কিভাবে পরিবহন হয়, কোথায় গিয়ে কাজ করে, আর কি কি কাজ করে। ঠিক আছে, তো চলো ফার্স্ট আমাদের চলে আসছে অক্সিন হরমোন। আচ্ছা, এই অক্সিন হরমোন কোথা থেকে তৈরি হয়, ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপত্তি লাভ করে। ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন হয়। আচ্ছা, কোথায় কোথায় পাওয়া যায় এই অক্সিন হরমোন? দেখো, এই অক্সিন হরমোনকে বৃদ্ধি সহায়ক হরমোন বলা হয় উদ্ভিদের। একে কি বলা হচ্ছে? একে বলা হয় উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। তার মানে এটা মেইনলি কি কাজ করে? এটা মেইনলি বৃদ্ধিতে সাহায্য করে, তাই না? আচ্ছা, কি তাহলে বৃদ্ধিতে যদি সাহায্য করে থাকে, উদ্ভিদের বৃদ্ধি কোথা থেকে হয়? তোমরা যদি একটা গাছ দেখো, সে কোন দিক থেকে বাড়ে? সে দুদিক থেকে বাড়ে। এক, মূল নিচের দিকে বৃদ্ধি লাভ করছে, আবার কাণ্ড উপরের দিকে বৃদ্ধি পায়, তাই না? পাতাটা বৃদ্ধি পায়, মুকুল বৃদ্ধি পায়। তাহলে যে সমস্ত জায়গা থেকে উদ্ভিদের গ্রোথ হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে, সেই সমস্ত জায়গাতেই অক্সিন হরমোন পাওয়া যায়, তাই না? তাহলে এই গাছটা দেখো, একটা কিউট গাছ, তো এই গাছটার এটা ধরো অগ্রভাগ, এ ওপরের দিকে বৃদ্ধি পাবে, তাহলে এই অগ্রভাগে কি পাওয়া যাবে? অক্সিন পাওয়া যাবে। তাহলে উদ্ভিদের অগ্রভাগে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা ধরো পাতার অগ্রভাগেও কিন্তু অক্সিন পাওয়া যাবে, পাতার অগ্রভাগে, কারণ পাতাটাও তো বৃদ্ধি পাবে, পাতা একদম ছোট কচি পাতা তৈরি হলো, তো ওর অগ্রভাগেও কিন্তু অক্সিন হরমোন থাকে, যেটা কোষ বিভাজন ঘটিয়ে কি করে? কোষের আকার আয়তন বৃদ্ধি করে, বাড়তে সাহায্য করে। পাতার অগ্রভাগ, তো এখান থেকে যদি মূল তৈরি হয়, এখান থেকে কি তৈরি হচ্ছে? উদ্ভিদের মূল তৈরি হচ্ছে। মূলের যে অগ্রভাগ, মূলের অগ্রভাগেও কিন্তু ধরো এই মূলের অগ্রভাগেও কিন্তু অক্সিন হরমোন থাকবে প্রত্যেকটার। তাহলে মূলের অগ্রভাগে পাওয়া যাচ্ছে। আর কোথায় পাওয়া যায়? মুকুল তৈরি হয়, যে কাক্ষিক মুকুল তৈরি হচ্ছে, এখানে ধরো মুকুল তৈরি হচ্ছে, এখানে মুকুল তৈরি হচ্ছে, তো এই মুকুলের অগ্রভাগ, কারণ মুকুলের বৃদ্ধিও অক্সিন ঘটায়, তো মুকুলের অগ্রভাগ।
তাহলে উদ্ভিদের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কি পাওয়া গেল, অক্সিন পাওয়া গেল। তাহলে মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ, এটা কি হয়ে যাবে, এটা কাণ্ডের অগ্রভাগ হবে, পাতার অগ্রভাগ আর মুকুলের অগ্রভাগ, এই সমস্ত জায়গায় অক্সিন হরমোন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কোথায় পাওয়া যায়, কোথা থেকে উৎপত্তি লাভ করলো সেটা আমরা জানতে পারলাম। তো প্রথম কে আবিষ্কার করেছিলেন এই অক্সিন হরমোন? বিজ্ঞানী ওয়েন্ট। আচ্ছা, বিজ্ঞানী ওয়েন্ট তিনি ভুট্টা গাছের পাতায় প্রথম কিন্তু এই অক্সিন হরমোন পেয়েছিলেন। তো প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনও কিন্তু অক্সিন। বিজ্ঞানী ওয়েন্ট অক্সিন হরমোন আবিষ্কার করেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি আরেকটাও জিনিস লিখে দিই যে প্রথম আবিষ্কৃত, এখানে আরেকটা লিখি, প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন হলো অক্সিন। ঠিক আছে, এই প্রত্যেকটা টার্মগুলো কিন্তু মনে রাখবে, আলাদা করে বই পড়ার প্রয়োজনই পড়বে না, জাস্ট বোর্ডে যেটুকু লেখা হচ্ছে এটুকুই তোমরা পড়বে, এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন তোমরা করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা উৎস দেখে নিলাম, কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে সবটা দেখে নিলাম। আর কি রয়েছে, যে এটা কি কি নিয়ে তৈরি হয়, মানে এর হরমোনের উপাদানগুলি কি কি। তো এটি মূলত কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এই চারটে মৌল দিয়ে তৈরি হয়। এটি এক প্রকার জৈব অ্যাসিড, এটা এক প্রকার কি জৈবিক অ্যাসিড বা অম্ল টাইপের। ঠিক আছে, জৈবিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এর পরিবহন কি কিভাবে হতে পারে? এর পরিবহন হবে সেম ভাবে জাইলেমের মাধ্যমে, সারা দেহে পরিবহন হয়, সারা উদ্ভিদ দেহে পরিবহন হয়। ঠিক আছে, বোঝা গেল? চলো, এই গেল অক্সিন রিলেটেড বেশ কিছু টার্ম। এবার যেটা পড়বো যে এই অক্সিন হরমোনের কাজ কি কি, কি কি কাজ ঘটায়। কাজগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তোমাদের। দেখো, কাজ হচ্ছে অগ্রস্থ প্রকটতা। এটা কি হচ্ছে? অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা বলতে কি বোঝায়? যে উদ্ভিদের এই যে অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রভাগের বৃদ্ধি বা অগ্রমুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, যেটাকে অগ্রস্থ প্রকটতা বলা হয়। মানে এই ধরো একটা উদ্ভিদ রয়েছে, এটা ধরো অগ্রভাগ, তো কি করছে? অগ্রভাগের বৃদ্ধি ঘটাচ্ছে, অগ্রভাগের বৃদ্ধি ঘটে। ঠিক আছে, অগ্রভাগের বৃদ্ধি ঘটায় কে? এই অক্সিন হরমোন। এটাকে বলা হচ্ছে কি? অগ্রস্থ প্রকটতা। তারপরে কি হচ্ছে? কোষের আকার বৃদ্ধি। অক্সিন হরমোন কি করে? কোষের আকার বৃদ্ধি করে। কিভাবে কোষের আকার বৃদ্ধি করে? এই ধরো একটা কোষ রয়েছে, বাইরেরটা হচ্ছে কোষ প্রাচীর, ভেতরের ধরো রয়েছে নিউক্লিয়াস। এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। এই কোষটার আয়তন বাড়িয়ে দেয়। কি করে? কোষের আয়তন বৃদ্ধি করে। এখান থেকে কোষটার আকৃতি কেমন হয়ে যাবে? দেখো আয়তন কতটা বেড়ে গেল। কিভাবে আয়তন বাড়ে দেখো সেটাও বলে দিচ্ছি। এই যে কোষ পর্দার মধ্যে একটা চ্যানেল ছিল, কোষ পর্দার মধ্যে চ্যানেল ছিল, আমি এখানে একটু বড় করে দেখাই। এই ধরো কোষ পর্দা, ঠিক আছে? তো এই কোষ পর্দার মধ্যে কি রয়েছে? কোষ পর্দার মধ্যে রয়েছে প্রোটন পাম্প, এরকম একটা চ্যানেল রয়েছে। এরকম চ্যানেল কিন্তু প্রচুর থাকে কোষ পর্দার মধ্যে। এটার মধ্যে দিয়ে কি যাতায়াত করে? প্রোটন মানে H+ আয়ন। এটার মধ্যে দিয়ে কি যাতায়াত করছে? H+ আয়ন।
তো এই কোষটা কি করবে, মানে অক্সিন হরমোন কি করছে, এই কোষ থেকে সমস্ত H+ আয়নগুলোকে এই কোষ পর্দার কোষ প্রাচীরের বাইরে এই জায়গাটাই জমা করে দিচ্ছে। তো এই যখন কোষ পর্দার কোষ প্রাচীরের মাঝে কি হবে, H+ বা প্রোটনের আধিক্য দেখা যাবে বা প্রোটন বেড়ে যাবে, তখন কি হবে, কোষের pH, মানে এই প্রোটন বেড়ে গেল, কোষের pH কমে যাবে, কোষের pH হ্রাস পায়। আর এই সময় তৈরি হয় এক্সপ্যানসিন নামক একটা উৎসেচক। কি তৈরি হচ্ছে, এক্সপ্যানসিন নামক উৎসেচক তৈরি হয়, যেটা কি করে, কোষ প্রাচীরের যে উপাদান, এই কোষ প্রাচীরের উপাদানগুলোকে খুব নমনীয় আর নরম করে তোলে, যাতে সেটা চওড়ায় বাড়তে পারে বা আয়তনে বাড়তে পারে। তো এইগুলো কি করছে, কোষ পর্দাটাকে নরম এবং কি করলো, হালকা করে দিল, এবং এটা আস্তে আস্তে সাইজে ইনক্রিজ হয় এবং বেড়ে যায়। তার ফলে কি হচ্ছে, কোষের আয়তন বৃদ্ধি পায়, কোষের আয়তন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবে অক্সিন হরমোন উদ্ভিদের কোষের আকারের বৃদ্ধি ঘটায়। নেক্সট কাজ কি বলছে, কোষের বিভাজন। অক্সিন কিন্তু কোষ বিভাজনেও সাহায্য করে। তো যেখানে অক্সিন থাকে সেই দিকে কোষ বিভাজন কি হয়, বেশি হয়। মানে কি করছে, এই একটা কোষ রয়েছে, কোষের বিভাজন ঘটিয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করছে। এটাও কিন্তু অক্সিন হরমোন করে থাকে। ট্রপিক চলন নিয়ন্ত্রণ খুব ইম্পর্টেন্ট। ট্রপিক চলন কিভাবে অক্সিন নিয়ন্ত্রণ করে, দেখো, ট্রপিক চলন বা ফটোট্রপিক চলন আমরা পড়লাম যে এই ধরো উদ্ভিদের কাণ্ডটা রয়েছে, এই ধরো উদ্ভিদের কাণ্ডটা রয়েছে, তো এদিকে যখন সূর্যের আলো পড়বে, এখান থেকে কি আসছে, সূর্যের আলো পড়ছে, সূর্যের আলো যেখানটা পড়ে সেখানে কি হয়, কাণ্ডটা সূর্যের আলোর দিকে বেঁকে যায়, তাই না? কি করছে, কাণ্ডটা এরকম ভাবে সূর্যের আলোর দিকে বেঁকে গেল। কেন এরকম ঘটনা ঘটলো, সূর্যের আলোর দিকে বেঁকে গেল? তো এইটাকে বলছি আমরা ফটোট্রপিক চলন। এটা কি, ফটোট্রপিক চলন। কিভাবে হয় এই কাজটা, দেখো, আমি এই অংশটার কোষগুলোকে দেখাচ্ছি, এই অংশটাই কি কি পরিবর্তন ঘটলো এই জায়গাটার। তো এই জায়গাটাকে যদি আমরা একটু বড় করে দেখাই, এই জায়গায় যে কোষগুলো ছিল, ধরো এই জায়গার কোষগুলোকে আমি দেখাচ্ছি। তো এগুলো প্রত্যেকটা কোষ, প্রত্যেকটার মধ্যে নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে নিউক্লিয়াস রয়েছে। তো এই প্রত্যেকটা কোষে, যেহেতু এটা অগ্রভাগের কোষ, উদ্ভিদের অগ্রভাগে, তো কাণ্ডের অগ্রভাগে রয়েছে, তাহলে অগ্রভাগে কি হরমোন থাকে, অক্সিন হরমোন থাকে আমরা জানি। তো প্রত্যেকটা কোষে কি রয়েছে, প্রত্যেকটা কোষে বেশ কিছুটা করে অক্সিন হরমোন রয়েছে। রেড কালারের গুলো কি, অক্সিন হরমোন প্রত্যেকটা কোষেই কিন্তু রয়েছে, যেখানে প্রত্যেকটা কোষেরই বৃদ্ধি ঘটছে এবং প্রত্যেকটা কোষেরই কি আয়তন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো যখন এখানে সানলাইট পড়লো, যখন এখানে কি হচ্ছে, সূর্যের আলো পড়ছে, সূর্যের আলো যখন পড়ছে, তো সূর্যের আলো যেখানে থাকে সেখান থেকে অক্সিন হরমোন দূরে সরে আসে, সেইখানে থাকতে চায় না। তাহলে অক্সিন হরমোনগুলো কি হবে, আমি যদি এইটাকে আবার দেখাই, সূর্যের আলোর জন্য ঠিক আছে, প্রত্যেকটা অক্সিন হরমোন কি করবে, অক্সিন হরমোনগুলো এই সাইডে চলে আসবে, এই সাইডে চলে আসবে, ওই দিক থেকে অক্সিন হরমোনগুলো সব এইদিকে চলে এলো, মুভ করছে, প্রত্যেকটা অক্সিন হরমোন এই দিকে মুভ করছে, কারণ সূর্যের আলোর কাছেও থাকতে চায় না। তাহলে এই কোষগুলোতে অক্সিন থাকলো না, আর এই কোষগুলোতে অক্সিনের আধিক্য বেড়ে গেল। যেখানে অক্সিন বেড়ে যায় তার বৃদ্ধি ঘটবে, কোষ বিভাজন ঘটবে, কোষের আয়তন বৃদ্ধি ঘটবে। তো এই কোষগুলো কি, এই কোষগুলো আস্তে আস্তে আয়তনে কি হয়ে যাচ্ছে, আয়তনে লম্বা হয়ে যাচ্ছে প্রত্যেকটা কোষ। তাহলে প্রত্যেকটা কোষ যদি আয়তনে লম্বা হয় আর এটা যদি ছোটই থেকে যায়, তাহলে উদ্ভিদটা কি হবে, এদিকে বেঁকে যাবে, তাই না? উদ্ভিদটা এদিকে বেঁকে গেল, কারণ এই জায়গাটা লম্বা হয়ে গেল, আর এটা লম্বা হয়ে গেল, এটা ছোট থেকে গেল, মানে এইভাবে বেঁকে গেল, তার মানে সূর্যের আলোর দিকে বেঁকে যায়। তো এইভাবে কিন্তু অক্সিন ফটোট্রপিক চলন মেনটেন করে। আর লাস্ট রয়েছে কি, ফলের পরিস্ফুটন। হ্যাঁ, ফলের পরিস্ফুটনেও কিন্তু অক্সিন হরমোন সাহায্য করে, ফলের পরিপক্কতা আনতে সাহায্য করে। তো এই টপিকগুলো কিন্তু ভালো করে
করে রাখবে, ঠিক আছে। পরাগযোগের পর এবং নিষেকের পর অক্সিন হরমোন কি করছে, সেটাকে ফলে পরিণত হতে সাহায্য করছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসছে জিববেরেলিন। জিববেরেলিন আর এক ধরনের উদ্ভিদ হরমোন। এই জিববেরেলিন হরমোনকে প্রথম কোথায় পাওয়া গিয়েছিল? প্রথম বিজ্ঞানী কুরোসাওয়া তিনি কি দেখেছিলেন, ধান গাছের মধ্যে এক ধরনের ডিজিজ পর্যবেক্ষণ করেন। কি হয়েছিল? বিজ্ঞানী কুরোসাওয়া দেখেন, এই ধরো ধান গাছ, এগুলো হচ্ছে ধান গাছ, ঠিক আছে। তো ধান গাছের মধ্যে একটা জৈব রাসায়নিক বস্তু বেড়ে যাওয়ার জন্য বা বৃদ্ধি পাওয়ার জন্য কি হলো, ধান গাছ হলো লম্বায় বাড়তে থাকলো, মানে এদের কি হলো, পর্বমধ্য বৃদ্ধি পেল। দেখো পর্বমধ্য কয়টুকু ছোট ছিল, পর্বমধ্য কয়টুকু ছিল, এখান থেকে এই পর্যন্ত, সেটা বৃদ্ধি পেয়ে কি হলো, এখান থেকে এতটা, তার মানে বৃদ্ধি পেয়েছে, পর্বমধ্য বৃদ্ধি পেয়েছে। পর্ব কাকে বলা হয়? কাণ্ডের যেখান থেকে পাতা বা শাখা নির্গত হয় সেটা পর্ব। আর দুটো পর্বের, এই দেখো এটা একটা পর্ব, এটা একটা পর্ব, দুটো পর্বের মাঝের স্থানটাকে বলা হয় পর্বমধ্য। তাহলে এই জিববেরেলিন, মানে এখনো বলছি না জিববেরেলিন, তো এক ধরনের রাসায়নিক পদার্থ বৃদ্ধি পাওয়ার ফলে কি হলো, এই গাছের পর্বমধ্য বৃদ্ধি পেল। আর যেই ধান গাছের পর্বমধ্য বৃদ্ধি পেল, ধান গাছের ফলন আসলো না, ফলন অনেক কমে গেল। এই রোগটাকে বলা হয় ধান গাছের ব্যাকেনি রোগ বা ব্যাকেনি ডিজিজ। কি বলা হচ্ছে? ব্যাকেনি রোগ। আর এই ব্যাকেনি রোগটা হলো কেন? এখানে একটা ছত্রাক যার নাম হচ্ছে জিব্বেরেলা ফুজিকোরোই। নামটা কি? ছত্রাকের নামটা হচ্ছে জিব্বেরেলা ফুজিকোরোই। এই ছত্রাকটার আক্রমণের ফলে কিন্তু এই ব্যাকেনি ডিজিজটা হয়েছে। আর এই ছত্রাকটা গাছে আক্রমণ করার ফলে কোন রাসায়নিক পদার্থ উৎপন্ন করছে? জিববেরেলিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থের উৎপাদন বাড়িয়ে দিচ্ছে, আর তার ফলে পর্বমধ্যে বৃদ্ধি ঘটছে, তার ফলে ব্যাকেনি ডিজিজটা হচ্ছে। তো বিজ্ঞানী কুরোসাওয়া এই হরমোনটার নামকরণ করেন কি? জিববেরেলিন, ঠিক আছে। বিজ্ঞানী কুরোসাওয়া এটার নামকরণ করেন জিববেরেলিন। বোঝা গেল? তাহলে জিববেরেলিন কি কাজ করছে? জিববেরেলিন মেইনলি পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়। তো এই জিববেরেলিন কি কি নিয়ে তৈরি হয়? এই জিববেরেলিনও কিন্তু কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন, এই চারটে নিয়ে তৈরি হয়। সরি, নাইট্রোজেন থাকবে না, এটা নাইট্রোজেন বিহীন। কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটে জিনিস নিয়ে উৎপত্তি লাভ করছে। এটাও এক ধরনের জৈব অম্ল বা জৈবিক অ্যাসিড, এটাও অ্যাসিডিক নেচারের জৈবিক অ্যাসিড। তো যদি প্রশ্ন আসে একটা নাইট্রোজেন বিহীন হরমোনের নাম লেখো, তাহলে কি হয়ে যাবে? জিববেরেলিন হয়ে যাবে। এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন হরমোন, ঠিক আছে। চলো, তাহলে এটা বোঝা গেল। এর পরিবহন কিভাবে হয়? পরিবহন কিভাবে হচ্ছে? সেম, জাইলেমের মাধ্যমে পরিবহন হচ্ছে। জাইলেমের মাধ্যমে পরিবহন হয়, ঠিক আছে। বোঝা গেল তাহলে কি কি হচ্ছে? আচ্ছা, চলো তাহলে জিববেরেলিন সম্পর্কে আমরা এই কটা জিনিস পড়লাম। এবার জিববেরেলিনের কাজগুলো দেখি। কাজগুলো কিন্তু মেইন ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের প্রশ্ন হবে। চলো, বীজের সুপ্তাবস্থা ভাঙন, এটা বলতে কি বোঝাচ্ছে? ফার্স্টে শুনে নাও, বীজের সুপ্ত অবস্থা বলতে কি বোঝায়। ওই যে বললাম, কোনো বীজকে যখন তুমি ফেলে দিচ্ছ, সাথে সাথে তো সেখান থেকে গাছ তৈরি হচ্ছে না, বেশ কিছুদিন পর বা বেশ কয়েক মাস পর সেখান থেকে গাছ তৈরি হচ্ছে। সেটা ভ্যারি করছে সেটা কোন উদ্ভিদের বীজ বা কোন গাছ। তো উদ্ভিদের বীজ ফেলার পর, মানে পরিবেশে নিক্ষিপ্ত হওয়ার পর যতদিন পরে অঙ্কুরোদ্গম বা গাছ তৈরি হচ্ছে, তার আগে পর্যন্ত যে সময়টা, সেই সময়কালটাকে বলা হয় বীজের সুপ্ত অবস্থা। মানে সেই সময় সে কোনো অ্যাক্টিভিটি করছে না, কোনো কাজ করছে না, চুপচাপ বসে আছে, তার মানে সে সুপ্ত অবস্থায় বসে আছে, ওটাকে বলা হয় বীজের সুপ্ত অবস্থা।
তো জিব্বেরেলিন কি করে, বীজের এই সুপ্ত অবস্থাকে ভেঙে দেয়। মানে কোনো বীজ যদি দীর্ঘদিন পড়ে থাকে, সেখান থেকে চারা গাছ তৈরি না হয়, সেখানে যদি জিব্বেরেলিন প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সহজেই অঙ্কুরোদ্গম ঘটবে। বোঝা গেল? তাহলে এটা কি, বীজের সুপ্ত অবস্থা ভেঙে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করছে। কিভাবে সাহায্য করে দেখে নাও। যখন আমরা একটা বীজ ফেলে দিচ্ছি, বীজের মধ্যে কি থাকে, বীজের মধ্যেও তো কোষ রয়েছে, সেই কোষের মধ্যেও কি খাবার তো রয়েছে। তাহলে খাবার রয়েছে, পুষ্টি পদার্থ রয়েছে, তাহলে বীজটা অঙ্কুরোদ্গম করছে না কেন? কারণ এই বীজের মধ্যে যে খাবার রয়েছে, সে খাদ্যগুলো কি জটিল খাদ্যবস্তু। এর মধ্যে কি রয়েছে, জটিল খাদ্যবস্তু। জটিল খাদ্যবস্তু কি কি হতে পারে? এক, কার্বোহাইড্রেট হতে পারে, মানে শর্করা জাতীয় খাদ্য হতে পারে, প্রোটিন হতে পারে, ফ্যাট হতে পারে। তো এই যে খাদ্যগুলো রয়েছে, এগুলো হচ্ছে জটিল অবস্থায় রয়েছে। তো এই জটিল খাদ্যবস্তু কোষ গ্রহণ করতে পারে না, আর কোষ এখান থেকে পুষ্টি গ্রহণ করতেও পারে না। তাহলে কি করণীয়? এই সময় যদি জিব্বেরেলিন প্রয়োগ করা হয়, তাহলে জিব্বেরেলিন কি করবে, জিব্বেরেলিন ধরো এখানে কি প্রয়োগ করা হলো, বীজে জিব্বেরেলিন প্রয়োগ করা হলো। প্রয়োগ করা হলে জিব্বেরেলিন এই সময় বেশ কিছু আর্দ্র বিশ্লেষক উৎসেচক তৈরি করবে। কি তৈরি করবে? আর্দ্র বিশ্লেষক উৎসেচক। আর্দ্র বিশ্লেষণ মানে কোনো কিছুকে ভাঙতে সাহায্য করে যারা। তাহলে উৎসেচক আর এক ধরনের প্রোটিন ধর্মী বস্তু। হ্যাঁ, এই প্রোটিন ধর্মী বস্তুগুলো সেগুলো অ্যামাইলেজ হতে পারে, প্রোটিয়েজ হতে পারে, এরকম ধরনের বিভিন্ন প্রোটিন জাতীয় বস্তু কে তৈরি করলো? জিব্বেরেলিন তৈরি করলো। আর এই প্রোটিন জাতীয় বস্তুগুলো কি করছে, এই জটিল খাদ্য বস্তুগুলোকে ভেঙে সরল খাদ্য বস্তুতে পরিণত করতে সাহায্য করবে। তাহলে কার্বোহাইড্রেট কিসে পরিণত হয়ে গেল? কার্বোহাইড্রেট পরিণত হয়ে গেল সরল খাদ্য মানে গ্লুকোজে। প্রোটিন কিসে রূপান্তরিত হলো? অ্যামাইনো অ্যাসিডে। আর ফ্যাট কিসে পরিণত হলো? ফ্যাটি অ্যাসিডে। বোঝা গেল? তাহলে জটিল খাদ্যবস্তু থেকে কি তৈরি হয়ে গেল? সরল খাদ্যবস্তু তৈরি হলো। সরল খাদ্যবস্তু। এবার এই সরল খাদ্যবস্তু থেকে বীজের যে কোষগুলো রয়েছে, সেগুলো সহজেই পুষ্টি গ্রহণ করতে পারবে। তাহলে এইবার কি করছে, বীজের এই কোষগুলো, ধরো এই যে বীজটা ছিল, বীজের কোষগুলো এই খাদ্যবস্তুগুলোকে কি করছে, গ্রহণ করবে। গ্রহণ করে এখান থেকে চারা গাছ তৈরি করবে। ঠিক আছে, এখান থেকে কি তৈরি করলো? চারা গাছ তৈরি করলো, মানে অঙ্কুরোদ্গম ঘটলো। তো এইভাবে জিব্বেরেলিন হরমোন কি করছে, বীজের সুপ্ত অবস্থা ভাঙন করছে। বোঝা গেছে? চলো নেক্সট কাজ দেখি, মুকুলের সুপ্ত অবস্থা ভাঙন। সেম প্রসিডিওরে কি হচ্ছে, মুকুল মানে এই যে কাণ্ড, এই ধরো কাণ্ড রয়েছে, এই ধরো পাতা, তো এই কাণ্ডের এইখানে কি তৈরি হয়েছে, ধরো এই জায়গাটা রয়েছে একটা মুকুল। তো এই মুকুলও দীর্ঘদিন ধরে সুপ্ত অবস্থায় রয়েছে। তো এই মুকুলটা কি হচ্ছে, এই জিব্বেরেলিন হরমোন যদি প্রয়োগ করা হয়, মুকুলের সুপ্ত অবস্থাও ভাঙবে। সেম ভাবে এর মধ্যে থাকা জটিল খাদ্যবস্তু ভেঙে সরল খাদ্যবস্তুতে রূপান্তরিত হবে, এবং সরল খাদ্যগুলোকে গ্রহণ করে মুকুল সহজে কিসে পরিণত হবে, সুন্দর ফুলে পরিণত হবে। ঠিক আছে, ফুলে পরিণত হবে। এটা হচ্ছে কার জন্য? এটাও হচ্ছে জিব্বেরেলিন হরমোনের জন্য। নেক্সট, পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। এটা তো ধান গাছের ব্যাকিনি ডিজিজের ওখানেই আমরা দেখলাম যে পর্ব মধ্যের বৃদ্ধি। তো যে কোনো গাছের কি হবে, এই ধরো দেখো পর্ব মধ্যগুলো কতটা ছোট ছোট রয়েছে। পর্বমধ্য এই জায়গা থেকে এই জায়গা পর্বমধ্য, এই একটা পর্ব, এই একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব। তো এইগুলো হচ্ছে কি পর্বমধ্য, মাঝের জায়গাগুলো। এই পর্বমধ্যের কি হবে, পর্বমধ্যের বৃদ্ধি ঘটবে জিব্বেরেলিন প্রয়োগ করলে। তাহলে গাছগুলো কেমন হয়ে যাবে, গাছটা আরো এরকম বড় হয়ে যাচ্ছে। মানে এখানে একটা পাতা থাকলে
এখানে একটা পাতা থাকবে, তারপরে এখানে একটা পাতা থাকবে, পর্ব মধ্যে বৃদ্ধি ঘটছে। ক্লিয়ার? আর কি হয়? ফলের বৃদ্ধি ঘটে। এটাকে যদি আমরা এই দিকে দেখাই, ফলের বৃদ্ধি ঘটে। ধরো আঙুর ফল, আঙুর ফল কি হচ্ছে, ধরো কম রয়েছে, এরকম বেশ কিছু আঙুর ফল ছোট ছোট রয়েছে, তো এই আঙুর ফলের বৃদ্ধি ঘটবে, মানে ফলগুলো একটু বড় বড় হবে। এটাও হয় কার জন্য? এটাও হয় জিব্রেলিন হরমোনের জন্য। তো হাইব্রিড যে আঙুরগুলো তৈরি করা হয়, এগুলো সব কিন্তু হরমোন প্রয়োগ করে এরকম উন্নত মানের তৈরি করা হয়। তো ফলের বৃদ্ধি ঘটাতেও জিব্রেলিন হরমোন সাহায্য করছে। আর কি? পুষ্প পরিস্ফুটন ও লিঙ্গ পরিবর্তন। পুষ্প পরিস্ফুটন অর্থাৎ এই যে বললাম মুকুল থেকে ফুল ফোটানো, তো ফুল ফোটাতেও জিব্রেলিন হরমোন কাজ করছে। কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলোতে জিব্রেলিনের পরিমাণ বেশি থাকলে পুরুষ ফুল সৃষ্টি হয়, জিব্রেলিন কম থাকলে স্ত্রী ফুল সৃষ্টি হয়। তো এইভাবে কিন্তু এরা লিঙ্গ পরিবর্তনও ঘটাতে পারে। ক্লিয়ার? তাহলে এই গেল জিব্রেলিনের মেন কাজগুলো। নেক্সট কি হরমোন পড়বো আমরা? নেক্সট পড়বো সাইটোকাইনিন। সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়? নারকেলের যে তরল শস্য ডাবের যে জল, ওই জলের মধ্যে থাকে সাইটোকাইনিন, প্রচুর পরিমাণে পাওয়া যায়। হেরিং মাছের ডিএনএ, সেখানে পাওয়া যায়। তো এই সাইটোকাইনিন জিনিসটা কি? দেখো, সাইটোকাইনিন হরমোনের নামেই রয়েছে সাইটো, কথার অর্থ হচ্ছে সেল, আর কাইনিন মানে হচ্ছে ডিভিশন, মানে সাইটোকাইনিন মানে সেল ডিভিশন, মানে কোষ বিভাজন বৃদ্ধি করে। তাহলে সাইটোকাইনিন হরমোন যেখানে থাকবে সেখানে কোষ বিভাজন কি হবে? কোষ বিভাজন বৃদ্ধি পাবে, তাই না? তাহলে এই সাইটোকাইনিন হরমোন কে আবিষ্কার করলেন? বিজ্ঞানী মিলার ও তার সহকর্মী বৃন্দ তারা একটা পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন? যে তারা অবিভাজিত কোষপুঞ্জ নিয়েছে, মানে উদ্ভিদের বেশ কিছু কোষপুঞ্জ তারা নিয়েছে। ধরো এখানে বেশ কিছু অবিভাজিত কোষপুঞ্জ রয়েছে। তো এই কোষপুঞ্জের মধ্যে তারা প্রয়োগ করলো হেরিং মাছের শুক্রাণু ডিএনএ। কি প্রয়োগ করলো? হেরিং মাছের শুক্রাণুর ডিএনএ। এবার ডিএনএ এর মধ্যে কি থাকে? ডিএনএ এর মধ্যে পিউরিন, পিরিমিডিন, বেস থাকে। তোমরা ডিএনএ স্ট্রাকচারের পরে আরো ডিটেইলে পড়বে। তো এই পিউরিন, পিরিমিডিন, বেস তার মধ্যে কি রয়েছে? সাইটোকাইনিন রয়েছে। মানে সেখান থেকে এক ধরনের পদার্থ তৈরি হচ্ছে, যেটা কি করছে? এই কোষপুঞ্জ থেকে, অবিভেদিত কোষপুঞ্জ থেকে বিভেদিত কোষপুঞ্জ তৈরি করছে। মানে তোমার এখান থেকে ধরো বিটপ তৈরি হচ্ছে, এখান থেকে নতুন অন্য ধরনের অর্গানাইজেশন বা অঙ্গ তৈরি হচ্ছে। তাহলে এটা কার জন্য হলো? তারা দেখলেন এখান থেকে এমন এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হচ্ছে, যাকে নাম দেওয়া হলো কি? কাইনেটিন। পরবর্তীকালে এটার নামকরণ করা হয়েছে সাইটোকাইনিন। পরে দেখা গেল এটা আরো অনেক জায়গায়, ফলের মধ্যে, ডাবের জলে, এই সমস্ত জায়গায় কিন্তু এই সাইটোকাইনিন হরমোন পাওয়া যাচ্ছে। তাহলে এই সাইটোকাইনিন যে হরমোনটা রয়েছে, সাইটোকাইনিন হরমোন কি নিয়ে তৈরি হয়েছে? এটাও কিন্তু কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন সমন্বয়ে তৈরি। এটা কিন্তু জৈব অ্যাসিড নয়, এটা কিন্তু ক্ষারধর্মী। কারণ ডিএনএ এর মধ্যে পাওয়া গেছে, ডিএনএ এর মধ্যে পিউরিন, পিরিমিডিন, বেস, এগুলোকে বলা হয় নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার। বেস মানে ক্ষার, তাহলে এগুলো কিন্তু ক্ষারধর্মী হয়ে থাকে। ঠিক আছে, এগুলোর পিএইচ বেশি, তাহলে এগুলো কি? মূলত ক্ষারধর্মী। ঠিক আছে, ক্ষারধর্মী এগুলো। আর এগুলোর পরিবহন কিভাবে হয়? পরিবহন সেম ভাবেই হচ্ছে, পরিবহন হবে জাইলেমের মাধ্যমে। এর পরিবহন হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে এর বেশ কিছু কাজ দেখে নেওয়া যাক এবার। এর কাজগুলো কি কি? ফার্স্টে রয়েছে কোষের বিভাজন। তো এটা আবার তো নতুন করে নিশ্চয়ই বলতে হবে না, কারণ আমি বলেই দিয়েছি সাইটো কথার অর্থ সেল, আর কাইনিন মানে বিভাজনকে বোঝাচ্ছে। তো অবশ্যই সাইটোকাইনিন যেখানে থাকবে সেখানে নতুন নতুন সেল ডিভিশন হবে, মানে সেল নতুন তৈরি হবে, প্রচুর কোষ তৈরি হবে। তো সেল ডিভিশন কিন্তু এখানে হচ্ছে।
প্রচুর কোষ বিভাজন হচ্ছে। আচ্ছা, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পার্শ্বীয় মুকুল বলতে কি বোঝায়? এই ধরো গাছটা রয়েছে, এটা তো অগ্রমুকুল, আর পাশে যেটা হয়ে থাকে এটাকে বলা হয় পার্শ্বীয় মুকুল, যেখান থেকে এই যে শাখা প্রশাখা এগুলো তৈরি হচ্ছে, এটা হচ্ছে পার্শ্বীয় মুকুল। তো এই পার্শ্বীয় মুকুল মানে সাইটোকাইনিন যেখানে দেওয়া হবে সেখানে অগ্রভাগের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। মানে যদি দেখা যায় উদ্ভিদে অক্সিনের পরিমাণ বেশি তাহলে উদ্ভিদটা লম্বায় বাড়বে, আর যদি অক্সিনের পরিমাণ কম হয়, সাইটোকাইনিনের পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হবে? সাইটোকাইনিনের জন্য আশেপাশে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। দেখবে অনেক জায়গায় যখন নার্সারিতে গাছপালা তৈরি করা হয়, তো এই ঝোপ জাতীয় গাছগুলোকে তৈরি করার জন্য কিছুদিন পর পর তার অগ্রভাগকে ছেটে দেওয়া হয়, গাছের আগা ছেটে দেওয়া হয়। গাছের আগা ছেটে দিলে কি হবে? গাছের আগায় বেশি পরিমাণে অক্সিন থাকে, কারণ আমরা জানি অক্সিন সবকটার অগ্রভাগে থাকবে, পাতার অগ্রভাগে থাকবে, তাই না? মূলের অগ্রভাগে থাকবে। তো যদি আমি অগ্রভাগটাই কেটে দিই তাহলে অক্সিন হরমোনের পরিমাণ কমে গেল, তাহলে সাইটোকাইনিন তখন আরামসে কাজ করতে পারবে। সে কি করবে? পার্শ্বীয় মুকুল মানে আলাদা আবার শাখা প্রশাখা তৈরি করবে। তো কোনো গাছের যদি অগ্রভাগ বারবার ছেটে দেওয়া হয় তাহলে তার ডালপালা, শাখা প্রশাখা এগুলো কিন্তু বৃদ্ধি পায়। বোঝা গেছে? আচ্ছা, তো সাইটোকাইনিন কি করে? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছে। এটা গেল। বার্ধক্য বিলম্বিতকরণ, এইটা হচ্ছে এটা একটা পরীক্ষা করেছিলেন। বার্ধক্য বিলম্বিতকরণ কে করেছিলেন পরীক্ষাটা? আচ্ছা, যেটাকে বলা হয় রিচমন্ড ল্যাং এফেক্ট। রিচমন্ড ল্যাং এফেক্ট। তারা কি করেছিলেন? তারা এরকম একটা পেট্রি ডিশ নিলেন, একটা কাচের প্লেট। তো এই প্লেটের মধ্যে কি রাখলেন? একটা তরল রাখলেন। এই তরলের মধ্যে কি দেওয়া হলো? তরলের মধ্যে দেওয়া হলো সাইটোকাইনিন। আর একটা প্লেট নেওয়া হলো, এই প্লেটের মধ্যে নর্মাল জল রয়েছে, আর কিছু নেই। এর মধ্যে কি মিক্স রয়েছে? এর মধ্যে সাইটোকাইনিন মিক্স রয়েছে। এগুলো হচ্ছে সাইটোকাইনিন, ঠিক আছে? সাইটোকাইনিন মিক্স রয়েছে। এবার এই দুটোর মধ্যে একটা গাছের পাতা রেখে দেওয়া হলো, গাছের পাতা রেখে দেওয়া হলো। ক্লিয়ার? কিছুদিন পর দেখা গেল যে এই যেটার মধ্যে সাইটোকাইনিন দেওয়া রয়েছে এটা একেবারে কি রয়েছে? এটা একেবারে সতেজ রয়েছে। এইটা কি থাকবে? সতেজ থাকবে। আর এটা একেবারে কি হয়ে যাবে? এটা শুষ্ক হয়ে যাবে এবং বিনষ্ট হয়ে যাবে পাতাটা। কেন এটা হলো? এটা হলো সাইটোকাইনিনের জন্য। কারণ সাইটোকাইনিন কিন্তু যে কোনো জিনিসের বার্ধক্য আনতে লেট করে। বার্ধক্য মানে কোষগুলো আস্তে আস্তে বয়স হয়ে যায়, কোষগুলোর কার্যকারিতা হারায়, কোষগুলো আস্তে আস্তে দেখবে গাছের পাতা কিছুদিন পর শুকিয়ে যায় না, শুকিয়ে পরে ঝরে যায়। তো এই ঝরে যায় কেন? কারণ পাতাটা বার্ধক্য হয়ে গেছে, কোষগুলোর বার্ধক্য হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তাই জন্য ঝরে পড়ছে। তো সাইটোকাইনিন যদি প্রয়োগ করা হয় তাহলে ওই পাতাগুলো অনেকদিন টাটকা থাকবে, সতেজ থাকবে, সহজে ঝরে পড়বে না। তো এটাই কিন্তু এইভাবে পরীক্ষা করা হয়েছিল, যেটাকে রিচমন্ড ল্যাং এফেক্ট বলা হয়। নেক্সট, বীজের সুপ্ত অবস্থা ভাঙন। এটা আমি আর বলবো না। জিব্বেরেলিনে যেভাবে আমরা পড়লাম, এই যে জিব্বেরেলিনে যেভাবে বীজের সুপ্তাবস্থা ভঙ্গন হলো, সেম ওয়েতে জিব্বেরেলিনের জায়গায় সাইটোকাইনিন যদি আমরা প্রয়োগ করি সেম ঘটনাই কিন্তু ঘটবে। সেখানেও কিন্তু বেশ কিছু আদ্র বিশ্লেষক উৎসেচক তৈরি হবে, যার ফলে জটিল খাদ্যবস্তু ভেঙে সরল খাদ্যবস্তুতে রূপান্তরিত হবে, আর বীজ সেখান থেকে পুষ্টি শোষণ করে অঙ্কুরোদ্গম ঘটাতে পারবে। তাহলে এটা আমি আলাদা করে কিন্তু বলছি না, বীজের সুপ্তাবস্থা ভঙ্গন। আচ্ছা, আর অঙ্গ বিভেদ নিয়ন্ত্রণ। অঙ্গ বিভেদ নিয়ন্ত্রণ কিভাবে করতে পারে? আচ্ছা, এই যে আমরা বললাম, কোথায় বললাম? এক্ষুনি এখানে বললাম যে এটা হচ্ছে কি অবিভেদিত কোষপুঞ্জ, যেখান থেকে বিভেদিত কোষপুঞ্জ মানে বিটপ তৈরি হচ্ছে। কার জন্য? সাইটোকাইনিনের জন্য। এখানে সব কোষগুলো এক ধরনের ছিল, সেখান থেকে নতুন টাইপের অঙ্গ বা অর্গান তৈরি করলো। এটাকেই বলা হচ্ছে কি তোমার অঙ্গের বিভেদ নিয়ন্ত্রণ। তার মানে কোষগুচ্ছ থেকে অন্য ধরনের কোষ কলা এরকম তৈরি করতে পারছে সাইটোকাইনিন হরমোন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাইটোকাইনিনের কাজও আমাদের হয়ে গেল। লাস্ট
এখানে যেগুলো পড়বো আমরা সংশ্লেষিত বা কৃত্রিম হরমোনের ভূমিকা, মানে এখানে যে কটা হরমোন পড়বো সেগুলো হচ্ছে কৃত্রিম হরমোন। কৃত্রিম হরমোন মানে যেগুলো আমরা ল্যাবে বা পরীক্ষাগারে নিজেরা তৈরি করে থাকি সেগুলো হচ্ছে কি কৃত্রিম হরমোন। তাই এখানে কৃত্রিম হরমোনেরও কিন্তু বেশ কিছু কাজ রয়েছে, মানে ধরো কোনো উদ্ভিদে ওই যে বললাম যে ঠিকঠাক যদি কাজকর্ম না হয় বা হরমোন যদি ঠিকঠাক কাজকর্ম না করতে পারে, তাহলে বাইরে থেকে তৈরি করা এই হরমোনগুলো আমরা ওর মধ্যে যদি প্রয়োগ করি তাহলেও কিন্তু সেই কাজগুলো ঠিকঠাকভাবে পালন হবে। যেমন ধরো শাখা কলম তৈরি করব, আমরা গাছের শাখা কলম তৈরি করব। শাখা কলম বলতে কি বোঝায়, ধরো এই একটা গাছ রয়েছে, এই একটা গাছ রয়েছে, তো এই গাছের যে শাখা, এই গাছের শাখার সাথে আমি অন্য একটা গাছ, মানে এই গাছটা কিছুটা অংশ, মানে এই ধরো কিছুটা অংশ আমি কেটে এনে এর সাথে জুড়বো, দিয়ে এখানে কি করবো, বাইরে দিয়ে এরকম আটকে দেবো। তো এই শাখা কলম তৈরি করতে সাহায্য করে, এটা হচ্ছে শাখা কলম তৈরি করতে বেশ কিছু হরমোন যদি আমরা প্রয়োগ করি তো দুটো গাছের শাখা সহজেই কিন্তু জুড়ে যাবে। কোন কোন হরমোন সাহায্য করে এখানে? IBA, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, তারপরে NAA, যেটার নাম হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। এই দুটো হরমোন যদি প্রয়োগ করা হয় শাখা কলমে সাহায্য হয়। অপরিণত ফলের মোচন রোধ করা। অপরিণত ফল মানে কি, ধরো এমন অনেক ক্ষেত্রে দেখা যায়, ধরো আম গাছে আম হয়েছে, ছোট ছোট আম হয়েছে, তাহলে আমগুলো তো বড় হবে, পরিণত তো হয়নি, ছোট ছোট রয়েছে, কিন্তু সে ছোট অবস্থাতেই সে ঝরে পড়ে যাচ্ছে। কেন? তার বোটা কাঁচা রয়ে গেছে। দেখবে অনেকে বলে না আম গাছের আমগুলো ছোট অবস্থাতেই ঝরে পড়ছে, কারণ গাছে পোকা লাগতে পারে বা অন্য কোনো হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে যে ঝরে পড়ছে, তাহলে গাছে ওষুধ দিতে হবে। অ্যাকচুয়ালি কি দেয় ওষুধ? এখানে বিভিন্ন ধরনের হরমোন স্প্রে করা হয়। সেখানে যদি আমরা এই IBA, NAA এই ধরনের হরমোনগুলো যদি প্রয়োগ করি তাহলে ওই যে আমের যে বোটাটা সেটা মজবুত হবে, সেটা সহজে কিন্তু ভেঙে ঝরে পড়বে না। তাহলে অপরিণত ফল যেটা পরিণত হয়নি, সেই অপরিণত ফলের মোচন বা ঝরে পড়াকে রোধ করতেও সাহায্য করে বেশ কিছু হরমোন, সেটাও হচ্ছে কি IBA, ও আর NAA, IBA, NAA, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড আর ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আগাছা দমন। আগাছা দমন মানে ধরো তুমি কোনো জায়গায় কোনো একটা নির্দিষ্ট ফলের চাষ করছো, ধরো মটর গাছের চাষ করছো কোনো একটা জমিতে, তার মধ্যে আশেপাশে অন্যান্য বেশ কিছু আগাছা জন্মেছে, তো ওই গাছগুলোকে দমন করার জন্য কি করতে হবে? ওই গাছগুলোকে দমন করার জন্য বেশ কিছু হরমোন রয়েছে, 2,4-D, 2,4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন এর পুরো নাম। তো এই 2,4-D এটা হচ্ছে আগাছা নাশ করে। NAA এটাও হচ্ছে আগাছা নাশ করে। তো এই হরমোনগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু আগাছা বা যেগুলো অপ্রয়োজনীয় গাছপালা সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর পার্থেনোকার্পিক। পার্থেনোকার্পিক বলতে কি বোঝায়? ধরো একটা তরমুজ রয়েছে, তরমুজ রয়েছে, তো তরমুজের মধ্যে কি থাকবে? তরমুজের মধ্যে তো তোমরা জানো তরমুজ খেতে তো খুব সুন্দর, কিন্তু ম্যাম তরমুজের মধ্যে এত বীজ, খুব ইরিটেট করে, তাই না? ভীষণ বিরক্ত করে এই তরমুজের মধ্যে থাকা বীজগুলো। তো এই সুবিধা মানে এই অসুবিধা দূর করার জন্য বেশ কিছু কাজ কিন্তু করা যায়, যেমন বেশ কিছু কৃত্রিম অক্সিন হরমোন, যেমন IBA, NAA এর মধ্যে যদি দেওয়া হয় IBA, NAA এগুলো যদি আগে থেকে গাছে প্রয়োগ করা হয় তাহলে এর জন্য কি হবে? বীজবিহীন ফল উৎপন্ন হবে। বীজবিহীন ফল উৎপন্ন হয়, আর এই বীজবিহীন ফল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে কি পার্থেনোকার্পি। তখন তরমুজ কেমন দেখতে হবে? তখন কিন্তু এরকম দেখতে হবে, কোনো বীজ থাকবে না। সুবিধা, তাই তো? বীজবিহীন ফল তৈরি হলো।
ক্লিয়ার? তাহলে এই বীজবিহীন ফল তৈরি করাকেই আমরা কি বলছি? পার্থেনোকার্প। তাহলে এখানে এই হরমোন চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো। তো বেশ ইন্টারেস্টিং ছিল, আর প্রত্যেকটা হরমোনের কাজগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, এখানেও কিন্তু অক্সিন আর সাইটোকাইনিনের যে কাজটা রয়েছে, যেগুলো একে অপরকে বাধা দান করছে, অগ্রস্থ প্রকটতা আর একটা হচ্ছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, এই দুটো একে অপরকে কিভাবে মেনটেন করছে, প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করবে যে কিভাবে এই দুটো একে অপরকে বাধা দান করছে বা দ্বৈত নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো আশা করি এই ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এখানে কিন্তু তোমাদের ফুল সিলেবাসটা ইউটিউবে কমপ্লিটলি ফ্রিতে প্রোভাইড করা হবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।